নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জোনে। আমাদের ইন্ট্রোতে ঘটনা বলা আছে, তবে তোমরা দেখতে পাচ্ছি কিছু সপ্তাহ ধরে গল্পগুলোকে দারুণভাবে সাপোর্ট করছো এবং গল্পগুলোকে দারুণভাবে পছন্দ করছো, আর বারবার আমাকে রিকোয়েস্ট করছো দাদা নতুন নতুন রকমের গল্প আনো। তাই তোমাদের জন্য আবারও একটি নতুন গল্প। তাই বুঝতেই পারছো আজকের গল্পটা কতটা ভালো হতে চলেছে। তোমাদের জন্য আবারও একটি গল্প এনেছি আমি। গল্পটা শুরু হবার আগে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করে কিন্তু অবশ্যই শেষে জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো। শুরু হচ্ছে আজকের গল্প, আচার। আমার নাম হৃদয় দাস। আপাতত কলেজের সেকেন্ড সেমিস্টার চলছে এবং সেই সঙ্গে আমার জীবনের অন্য আর একটা যুদ্ধ অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটিংও চলছে। এই জিনিসটা বেশ ভালোবাসি আমি। নতুন নতুন জায়গায় গিয়ে আমার ইউটিউব ফ্যামিলির সাথে ওইগুলো ভিডিও করে শেয়ার করতে বেশ পছন্দ করি। সে অবশ্য এটাকে অনেকে ব্লগিং বলে, কিন্তু আমি তা বলি না। ওইসব ব্লগিং প্রফেশনাল লোকজনের জন্য। আমার ভালো লাগে তাই করি। আর হ্যাঁ, ছোট থেকেই আমার নতুন নতুন জায়গায় গিয়ে এক্সপিরিয়েন্স করাটা ভীষণ পছন্দের একটা জিনিস। তাই ভাবলাম এই সময় কলেজের সেকেন্ড সেমিস্টার সবে শেষ হয়েছে, হাতে অঢেল সময়। তাই চললাম বড় দাদুর বাড়িতে। আমার বড় দাদুর বাড়ি পুরুলিয়া স্টেশন থেকে 2টি স্টেশন পড়ে কুসুমপুরিতে। সে অবশ্য ঠিক ওখানে সোজাসুজি কোনো বাস যায় না, তবে তুরুংপুরা বলে একটি স্টপ আছে, ওখান থেকে টোটো বা অটো ধরতে হয়। খুব একটা বেশিক্ষণের রাস্তা নয়, তবে ধর্মতলা থেকে একমাত্র রাতেই ওইখানকার বাস ছাড়ে। যেমন চিন্তা ভাবনা করলাম ঠিক কাজও তেমন করলাম। ধর্মতলা থেকে বাস ধরলাম, তখন সময় প্রায় বিকেল 5টা। বাস ধরে কলকাতা ছাড়িয়ে যখন পুরুলিয়া থেকে কিছুটা দূরে পৌঁছেছি, ঠিক সেই সময় জানা যায় যেই রোড দিয়ে আমাদের বাস পুরুলিয়ার দিকে এগোবে সেই রোডে কোনো কারণে প্রচণ্ড ঝামেলার সৃষ্টি হয়েছে, যার কারণে বাস এই মুহূর্তে আর এগোবে না। এবং বাস ঠিক এমনই জায়গায় থেমেছে যেখানে বাসের এক পাশে ঘন বন জঙ্গল এবং অন্য পাশে একটা লম্বা মাঠ ছাড়া আর কিচ্ছু নেই। পুরুলিয়া যাচ্ছিলাম মাত্র আমরা 3 থেকে 4 জন, বাদবাকি সবাই আগের স্টপেই নেমে গিয়েছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই যে ঝামেলা লেগেছে, এই ঝামেলা পরের দিনে সকালের আগে থামবে বলে মনে হচ্ছে না। ওনারা এও জানায় যতক্ষণ না তারা খবর পাচ্ছে ততক্ষণ তারা এইখান থেকে বাস এক ফোঁটা নড়াবেন না, নয়তো সামনে গিয়ে তাদের বাস ভাঙচুর হবার সম্ভাবনা রয়েছে। অগত্যা বাসে বসেই অপেক্ষা করতে হলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর কেন জানি না বাসের মধ্যেই আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। জানালা দিয়ে বাসের আশপাশটা দেখলাম, বেশ নিঝুম আর শান্ত হয়ে আছে চারিপাশ। এক কথায় গায়ে কাঁটা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জঙ্গলের দিকটা তেমন একটা আমার পছন্দ না হলেও রাস্তার এই ধারটায় খোলা ও বড় মাঠ দেখে ভাবলাম একটু বাইরে গিয়ে বসে হাওয়া খেলে মন্দ হয় না। এপ্রিল মাসের এই গা ফাটানো গরমে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। বাস থেকে নিচে নামলাম। ঝিঝি ও নিশি পাখির ডাকে কান একেবারে ঝালাপালা হয়ে যাবার দায়। তবে কি বলুন তো, মাঝে মাঝে এমন কিছু কিছু ঘটনা কিন্তু আমাদের জীবনে ঘটা ভালো, কারণ এই ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের জীবনে যে এত বড় বড় অভিজ্ঞতা এনে দেয় তা কিন্তু আমরা নিজেরাও জানি না। দেখুন না, আজ যদি বাস এখানে না দাঁড়াতো, তবে এই এত রাতে এত শুনশান জায়গায় একটি মাঠের পাশে দাঁড়িয়ে আমি প্রকৃতির এত দুর্লভ একটি দৃশ্য দেখতে পারতাম। নিশ্চয়ই ওই কলকাতার যানজটে ভরা শহরে ধোঁয়ার মেঘের মধ্যে নিজেকেই দেখতে পাই না,
তার উপর আবার এইসব ভাবলেও হাসি পায়। কিছুক্ষণ হাঁটাচলা করার পরে বুঝলাম কেমন যেন একটা খিদে খিদে পাচ্ছে। বাসে ওঠার আগে ধর্মতলা থেকে দুটো রুটি ও তড়কা খেয়েছিলাম, তবে পেট আর মন দুটোই কিছুই ভরেনি। ব্যাগে একটি চকলেট বিস্কুট রাখা ছিল, তবে তা খেয়ে আর যাই হোক এই খিদে মিটবে না। আর এত রাতে কোনো দোকানপাটের আশা করাটাই নেহাত বোকামো হবে। খিদের জ্বালায় শেষে ওই ব্যাগে রাখা চকলেট বিস্কুটখানাই খেলাম। যা ভেবেছিলাম, পেটের এক কোণে পড়ে রইল ওই বিস্কুট। অন্যান্য যাত্রীরা বাসের মধ্যেই নাক ডেকে ঘুম দিচ্ছে, তবে আমার বাইরে এসে কিন্তু লাভ হয়েছে। এত আলকাতরার মতন অন্ধকারের মধ্যেও প্রকৃতিকে যে এতটা সুন্দর লাগছে, এ যেন সত্যি এক অন্য জগৎ মনে হচ্ছে। এপ্রিল মাসের শুরুর দিকেও যে এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, এখানেই একখানা খাটিয়া পেতে শুয়ে পড়ি। এমনই ফুরফুরে হাওয়ার ফুরফুরে মেজাজে ভাবলাম এই মাঠের পাশে একটা ভালো জায়গা দেখে বসে খানিক ভূতের গল্প শোনা যাক। কথাটা ভেবে বসার জায়গা খুঁজতে শুরু করলাম এবং পেয়েও গেলাম। ব্যাগ থেকে একখানা খবরের পেপার বার করে জায়গাটায় বেশ আরাম করে বসলাম। একটা কানে হেডফোন দিয়ে চালিয়ে দিলাম ভূতের গল্প। আহা, এ যেন এক অন্য ভালোবাসা। মানুষ যে প্রতিদিন এত শান্তি খোঁজে, আদৌ কি শান্তি পায়? আদৌ শান্তি কাকে বলে মানুষ কি জানে? আমি মনে করি জানে না। এই যে আমি কলকাতা থেকে এত দূরে এসে একটা নির্জন জায়গায় বসে ভূতের গল্প শুনছি, এও তো এক প্রকার শান্তি, যা হয়তো টাকা দিয়েও কেনা যায় না। আবার কেউ তার সবকিছু থাকার পরেও তার জীবনে কোনো শান্তি খুঁজে পায় না। এমনই কিছু কিছু কথা ভাবছি, ঠিক সেই সময় আমার পেছন থেকে একখানা বয়স্ক মানুষের গলা ভেসে এলো আমার কানে। ও বাবা, কি করছো এখানে? চমকে উঠে পেছনের দিকে তাকালাম, দেখি একজন অতি বয়স্ক ভদ্রলোক, বয়সে আমার দাদু, পরনে একখানা ময়লা তবে সাদা রঙের ধুতি, আর অন্ধকারে তার মুখ খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বোধ হয় বাদামি রঙের ফতুয়া পরা আছে, হাতে একখানা লাঠি। বললাম, না না দাদু, তেমন কিছুই না, এই সামনের রোডে প্রচণ্ড ঝামেলা লেগেছে, তাই বাস এখানে দাঁড়িয়ে আছে, বসে একটু গল্প শুনছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তা অবশ্য এই কথা আমার কানে এসেছে। তা কোথা থেকে আসছো বাবা? আমি কলকাতা থেকে আসছি। লোকটি দেখলাম আমার পাশেই খানিক নিজের মতন জায়গা করে নিয়ে কষ্ট করে ধপ করে বসে পড়ল। আমি বললাম, তা আপনি এত রাতে কি করছেন? আমি আমার বাড়ি তো এখানে। আমি একাই থাকি, ঘুম আসে না, তাই মাঝে মাঝে এই দিকটা একটু বসতে আসি, সময় কাটাতে আসি। এই কথাবার্তা বলতে বলতে কখন যে আমার খিদেটা আমার মাথায় চাগার দিয়ে বসেছে, তা সত্যিই আমার খেয়াল ছিল না। ধৈর্য না কোলাতে পেরে শেষে জিজ্ঞাসা করে বসলাম, তা দাদু, বলছি আশেপাশে কোনো খাবারের দোকান আছে? মানে জানি পাওয়া যাবে না এখন এই সময়, তবু প্রচণ্ড খিদে পেয়েছে তো, তাই আর কি। খাবারের দোকান? খাবারের দোকান তো এখন তুমি কোথাও পাবে না বাবা। কথাটা শুনে আমি মনটা খারাপ করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় দাদু আবারও বলে উঠল, তবে একখানা খুশির খবর তোমায় দিতে পারি। খুশির খবর? কি খুশির খবর? এই কিছুটা গেলেই আমার বাড়ি, আর বাড়িতে খান্ডসে রুটি রাখা আছে, তরকারিও আছে। যদি খিদে পায় তাহলে আমার বাড়িতে গিয়ে খেতে পারো। আমার জন্যই রান্না করেছিলাম, কেউ নেই বলে আমারও খেতে ইচ্ছা করে না। কথাটা শুনে আমি খানিক অবাক হলাম। এও আবার হয় নাকি? এত রাতে হুট করে একটা লোক কোথা থেকে আগমন হয়েছে, বলছে আবার তার বাড়িতে গিয়ে রুটি খেতে। বুঝলাম না সত্যি কি আমার কপালটা এতটা ভালো, না আদৌ এতটাই ভালো মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। বললাম, না না, তা কি করে হয়?
আপনি একজন অজানা মানুষ, আপনি কেনই বা আমাকে নিয়ে যাবেন আপনার বাড়িতে? না না, অজানা কোথায়। এই যে তুমি আমাকে দাদু বললে, তা দাদু কিছু খাওয়াতে পারে না? কথাটায় জানি না কি ছিল, তবে কথাটা শুনে প্রচণ্ড পরিমাণে আবেগ ভরে গেল আমার মনে। বললাম, কথাটা বলে সত্যিই কিন্তু আমায় বড্ড চিন্তায় ফেললেন। আহা, চিন্তা ভাবনা কি আছে, হ্যাঁ? এও তোমার যেমন খিদে পেয়েছে, আমারও তেমন খিদে পেয়েছে। আর তুমি খেতে পারছো না তোমার কাছে খাবার নেই বলে, আর আমি খেতে পারছি না আমার কাছে কোনো সঙ্গী নেই বলে। এত চিন্তা করো না, গিয়ে খাবে চলো। আমার হাতে তৈরি রুটি, মাংসের তরকারি আর আচার। আর আমার হাতে তৈরি আচার খেয়ে আজ অব্দি কেউ খারাপ বলতে পারেনি। আমি রাজি হতে বাধ্য হলাম। বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করে বুঝলাম বাস ছাড়তে প্রায় এখনো ঢের দেরি। হাঁটতে শুরু করলাম ওই অজানা দাদুর সাথে। বাসের পেছন দিক দিয়ে সোজা হেঁটে হেঁটে মাঠের গা ঘেঁষে শেষের দিকে পৌঁছতে দেখলাম একটা ছোট্ট পাকা বাড়ি। বেশি বড় নয়, ঢালাই করা একটা বেশ পুরনো গোছের বাড়ি, একদম রোডের পাশেই। ঘরে ঢুকতেই একখানা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে দেয় লোকটি। হালকা চাঁদের আলোয় আর মোমবাতির আলোয় এইবার লোকটার মুখ আমি বেশ ভালো করে দেখতে পেলাম। মুখের মধ্যে বেশ বার্ধক্যের ছাপ আছে। মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় সাদা চুল, আর মুখের চামড়াগুলো প্রায় ঝুলে পড়েছে। আমাকে একখানা টুল এগিয়ে দিয়ে বলল, তুমি এখানেই বসো, আমি খাবার নিয়ে আসছি। তারপর দুজনে মিলেই একসঙ্গে খাবো। বলে লোকটা চলে গেল। আমি আশপাশটা একটু দেখলাম। ঘরটার মধ্যে খুব বেশি কিছু নেই। একখানা কাঠের আলনা, তাতে কিছু জামা কাপড় রাখা, একখানা টেবিল, আর একখানা ছোট্ট কাঠের র্যাক, তাতে ভর্তি আচার। লোকটি আসতে আমি জিজ্ঞাসা করলাম, আপনার নামটাই তো জানা হলো না। লোকটি হাসতে হাসতে উত্তর দেয়, আমার নাম মোহাম্মদ ফকির আলম। আর তুমি আমাকে ফকির দাদু বলেই ডেকো, ওটাই আমাকে সবাই বলে। আর তোমার নাম বাবা? আমার নাম হৃদয় দাস। কলকাতা থেকে কুসুমপুর যাচ্ছিলাম। এই সবে পরীক্ষা শেষ হলো, তাই ভাবলাম একটু দাদুর বাড়িতে ঘুরে আসি। তা আপনার বাড়িতে কেউ নেই? লোকটি দেখলাম তার হাতে করে নিয়ে আসা দুটি বাটি ও দুটি থালা নিচে নামিয়ে বলল, আচ্ছা, তুমি কাজের কথা বলছো? আমার বউ সে গত 12 বছর আগেই মারা গিয়েছে। আর আমার ছেলে পুলে পড়াশোনা শিখিয়ে ভালো জায়গায় চাকরি পাওয়ার পর সেই যে দেশ ছেড়ে গেল, তা আজ অব্দি আমার খোঁজ নেয়নি। থাকি, একাই থাকি, ভালো আছি। কেউ খোঁজ দেওয়ার নেই, আমিও কারোর খোঁজ নিই না। এই ছোটখাটো আচারের একটা ব্যবসা করি। বলে লোকটা থালায় ধীরে ধীরে 4টে রুটি ও বাটিতে কয়েকটা মাংসর টুকরো দিয়ে এগিয়ে দিল আমার দিকে। সাথে দিল তার হাতের তৈরি আচার। নাও নাও, আর দেরি করো না। খাওয়া শুরু করে খেতে খেতে লোকটার কথা ভাবছিলাম। সত্যি লোকটার জন্য খারাপ লাগলো আমার। ভাবলাম, একটা মানুষ, তার স্ত্রী নেই, ছেলেপুলে থেকেও তাকে দেখে না, এই ফাঁকা বাড়িতে একা পড়ে থাকে। এত কিছু করার পরও সত্যিই কি তার এটাই পাওনা ছিল? ঠিক সেই সময় ফকির দাদু বলে ওঠে, আহা, এত তাড়াতাড়ি খেয়ে কোনো লাভ নেই। ও বাস সকালের আগে ছাড়বে না এখান থেকে। আস্তে আস্তে খাও, এই এই আচারটা দিয়ে খাও, ভালো লাগবে। আমার নিজের হাতে তৈরি, বড় দেখিনি কেমন লাগছে। এই কথাটা মানতে হবে। আর যাই হোক, এই আচারটা আজ অব্দি আমি যে কটা আচার খেয়েছি তার মধ্যে প্রত্যেক কটাকে অনায়াসে হার মানিয়ে দিতে পারবে। একবার মুখে দেবার পরই এতটাই ভালো লেগে যায়, আমি ফকির দাদুকে বলে বসি, দাদু, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমার কাছে। তোমার আচারটা আমার বেশ ভালো লেগেছে।
অল্প করে একটু দেওয়া যাবে? আমার দাদুকে কি খাওয়াবো, আর উনিও কিন্তু আচার খেতে বেশ ভালোবাসে। ওই নিয়ে চিন্তা করতে হবে না। তুমি যাওয়ার আগে আমি বেশ কয়েকটা বয়াম আচার তোমাকে দিয়ে দেবো, শান্তি করে খেও। আর বাবা, মাঝে মাঝে একটু এদিকে এসো, আমার ভালো লাগবে। খাওয়া শেষ করলাম, হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলাম, তখনই দেখি ফকির দাদু আমার জন্য একখানা চটাই পেতেছে। আমার দিকে তাকিয়ে বলল, নাও, এখানে শুয়ে একটু বিশ্রাম করো দেখিনি, আমি তোমায় কাল সকাল সকাল ডেকে দেবো। আমি একটু ভাবলাম বটে, তবে এখান থেকে আমার বাস একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আর সকাল অবধি ওই বাসে নাক ডাকার মধ্যে বিশ্রাম নেওয়ার থেকে এখানে শুয়ে একটু জিরিয়ে নেওয়া ভালো। তাই 2 ঘন্টার অ্যালার্ম দিয়ে খানিক চোখ বুজিয়ে শুয়ে পড়লাম। চোখ খুলল খানিক কোলাহলে। একজন বয়স্ক লোক ও কতগুলো অন্যান্য লোকজন এসে ঘিরে রেখেছে আমাকে। বলল, এই এই আপনি কে? এই মাঠের মধ্যে এমন ভাবে শুয়ে আছেন কেন? মাঠের মধ্যে? অদ্ভুত। লাফিয়ে উঠলাম আমি। উঠে দেখি সত্যি আমি মাঠের মধ্যে হাত পা ছড়িয়ে এতক্ষণ ঘুমাচ্ছিলাম। কেমন যেন সবকিছু গোলাতে লাগলো আমার। ওই লোকটা আবার জিজ্ঞাসা করলো, আরে কে আপনি, বলবেন তো? আমি আমতা আমতা করে বললাম, আমি তো আমি তো ফকির দাদুর এখানে কি করে এলাম। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ফকির দাদু? আর তাকে তুমি পাচ্ছ কোথায় বাপু? কেন, না পাওয়ার কি আছে? আরে বাবা, ফকির দাদু তো গত বছর আগেই না খেয়ে অসুখে ভুগে মারা গেছে। বড্ড ভালো মানুষ ছিল গো, আচার ব্যবসা করে শুধু গরিবদেরই খাইয়েছে। আর তা তুমি কেউ হও নাকি ওনার? হতবম্বের মতন তাকিয়ে থাকলাম আমি। কাল রাতে যে আমার সঙ্গে এত কিছু হয়েছে, যে মানুষটার সঙ্গে আমি কথা অবধি বলেছি, তা সত্যি কি স্বপ্ন ছিল? এর উত্তর ঠিক পরক্ষণেই পেলাম আমি। চোখটা নিচের দিকে নামাতেই দেখলাম পায়ের কাছে পড়ে আছে 2খানা ফকির দাদুর হাতে তৈরি আচারের বয়েম। আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যেতে কেউ ভুলো না। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আমি ফিরবো এরকমই আরও একটি নতুন গল্প নিয়ে, নতুন আরও একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। প্লিজ সাপোর্ট করো। ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।